ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা দেখব যে ভারতীয় সংবিধানে কোন কোন দেশ থেকে কি কি বিষয় গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় অনেক সময় এরকম প্রশ্ন আসে যে বলা হয় এই বিষয়টি ভারতীয় সংবিধানে এসেছে কোন দেশের সংবিধান থেকে। অনেক সময় আমরা সেগুলোর অ্যান্সার করতে পারি না বা ভুলে যাই বা গুলিয়ে ফেলি। তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রিক্স বলে দেওয়ার, যার দ্বারা তোমরা মনে রাখতে পারবে যে ভারতীয় সংবিধানের কোন কোন বিষয় কোন কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। এবং তোমরা সবাই জানো এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসেই আসে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছুই জানতে পারবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎসগুলোর মধ্যে প্রথম আমরা যে দেশের উৎসটা দেখব সেটা হচ্ছে ব্রিটেন। অর্থাৎ ব্রিটেন থেকে কোন কোন বিষয় ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। প্রথমে আমরা ট্রিক্সটা দেখে নিই যে এই ব্রিটেনের থেকে কি কি এসেছে সেগুলো মনে রাখতে গেলে আমাদেরকে কোন লাইনটা মনে রাখতে হবে। ব্রিটেনে যেহেতু প্রধানমন্ত্রী রয়েছে, সেই প্রধানমন্ত্রী দিয়ে একটা লাইন রয়েছে, এই লাইনটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের মনে থাকবে। তো ভালো করে আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে একবার বুঝে নাও। দেখো আমি লাইনটা এরকম বলেছি, ট্রিক্সটা হচ্ছে কি না, প্রধানমন্ত্রী সংসদে একা নন, সঙ্গে দুইজন শক্তিশালী লোক রাখেন। খুব কমন একটা, মানে সহজে সরল একটা লাইন, খুব বেশি কঠিনও নয়। লাইনটা এরকম যে প্রধানমন্ত্রী সংসদে একা নন, সঙ্গে দুজন শক্তিশালী লোক রাখেন। তাহলে আমরা যদি এইটা মনে রাখি এই লাইনটা, তাহলে আমরা কিভাবে পাবো যে ব্রিটেন থেকে কি কি বিষয় নেওয়া হয়েছে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো রয়েছে প্রধানের পর গ্যাপ রয়েছে, তাহলে প্রধান দিয়ে কি রয়েছে দেখি আমরা। যদি প্রধান দিয়ে আমরা দেখি, প্রধান মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পদ এবং তার কার্যক্রম, এই সম্পর্কে কিন্তু বলা আছে সংবিধানে, যেটা ভারতের সংবিধানে সেটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। তাহলে প্রধান মানে হলো প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম। এরপর দুয়ে রয়েছে দেখো মন্ত্রী। মন্ত্রী মানে কি? মন্ত্রী মানে দেখে নিই আমরা। মন্ত্রী মানে হচ্ছে মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা বা ক্যাবিনেট সিস্টেম। যে ক্যাবিনেট সিস্টেমটা রয়েছে মন্ত্রীদের, সেই ক্যাবিনেট সিস্টেমটা কিন্তু নেওয়া হয়েছে ভারতীয় সংসদে ব্রিটেনের সংবিধান থেকে। এরপর দেখো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বরে রয়েছে সংসদে। তো সংসদে কি? সংসদে মানে দেখো, সংসদে মানে হচ্ছে ভারতের যে সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টারি গভর্নমেন্ট, এই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তাহলে পরপর তিনটে আমরা দেখে নিলাম, প্রধানমন্ত্রী সংসদে। এরপর রয়েছে একানন। একানন কি রয়েছে দেখো, এই একানন মানে হচ্ছে কি? একানন মানে হচ্ছে এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতীয় সংবিধানের যে এক নাগরিকত্ব, সেই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। তো একানন মানে হচ্ছে, একা মানে এক, তাহলে নন মানে নাগরিকত্ব, তাহলে একানন মানে হচ্ছে এক নাগরিকত্ব। বেশ, এরপর দেখছি কি, এরপর দেখো কি রয়েছে সংবিধানে, খেয়াল করে। এরপর রয়েছে সঙ্গে দুইজন। এই সঙ্গে দুইজন বলতে কি বুঝি আমরা? সঙ্গে দুইজন মানে কি? সঙ্গে দুইজন মানে দেখো, সঙ্গে দুইজন মানে হচ্ছে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। দুই মানে হচ্ছে দ্বি, তো সেই জন্য বলছি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, বা এই যে বাইক্যামেরাল স্ট্রাকচার, ভারতীয় সংবিধানের যে বাইক্যামেরাল স্ট্রাকচার, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যসভা এবং লোকসভা, সেই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। সঙ্গে দুইজন হয়ে গেল, এরপরে কি পড়ে থাকছে? এরপর থাকছে শক্তিশালী। শক্তিশালী মানে কি দেখো, এরপর রয়েছে শক্তিশালী। শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে হচ্ছে শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ ভারতীয় সংসদে নিম্নকক্ষ মানে লোকসভা বেশি ক্ষমতাশীল। তো সেই কনসেপ্টটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। এই যে শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা, এই ধারণাটাও ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে দেখো শক্তিশালীর পরে লোক। লোক মানে কি? লোক মানে দেখে নাও, লোক মানে হচ্ছে লোকসভার স্পিকারের কার্যাবলী। লোক মানে তাহলে কি হলো? লোকসভার স্পিকারের কার্যাবলী। এটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর তারপর আমরা কি দেখছি? এরপর আমরা দেখছি রাখেন। লাস্টে রাখেন। রাখেন মানে কি? রাখেন মানে হচ্ছে রিট জারি করার ক্ষমতা। এই যে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, ফান্ডামেন্টাল আমাদের যে মৌলিক অধিকারগুলো, ফান্ডামেন্টাল রাইট, সেগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। সেই রিট জারি করার ক্ষমতাটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে 8টা বিষয় নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যদি আমরা এই লাইনটা মনে রাখি, প্রধানমন্ত্রী সংসদে একা নন, সঙ্গে দুইজন শক্তিশালী লোক রাখেন। খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে মনে রাখতে হবে। এরপর আমরা ব্রিটেনের পর চলে যাচ্ছি পরের যে দেশটা রয়েছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো, পরের দেশটা হচ্ছে আমেরিকা। এখান থেকেও অনেক বিষয় ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কি কি এক এক করে আমরা দেখে নিই। প্রথমে আমরা ট্রিক্সটা দেখে নিই যে কোন লাইনটা আমাদের মনে রাখতে হবে। আমেরিকা থেকে যে লাইনটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো বলেছি প্রস্তাব মৌখিক নয়, অর্থাৎ
প্রস্তাবটা মৌখিক দিলে হবে না, প্রস্তাব মৌখিক নয়, লিখিত হলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উপযুক্তভাবে রাষ্ট্রপতিরও বিচার করবে। দেখো এটাও একটা ন্যায্য একটা কথা, সেটা হচ্ছে কি না, প্রস্তাব মৌখিক নয়, লিখিত হলে, প্রস্তাবটা যদি লিখিত হয় তাহলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উপযুক্তভাবে রাষ্ট্রপতিরও বিচার করবে। তো এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু আমেরিকা থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে সবগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রস্তাব দিয়ে প্রথমে শুরু হচ্ছে আমেরিকার। প্রস্তাব মানে হচ্ছে প্রস্তাবনা, কারণ আমরা সবাই জানি প্রস্তাবনাটা আমেরিকা থেকেই নেওয়া। তাহলে একে প্রস্তাব, প্রস্তাব মানে হচ্ছে প্রস্তাবনার ধারণা বা প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এরপর প্রস্তাবের পরে দেখো রয়েছে, প্রস্তাবের পরে রয়েছে মৌখিক। এই মৌখিক মানে কি? মৌখিক মানে, মৌখিক নয় মানে হচ্ছে, দেখো মৌখিক মানে মৌলিক অধিকারের ধারণা বা ফান্ডামেন্টাল রাইটসের যে কনসেপ্টটা সেটা নেওয়া হয়েছে। দুটোই শুরু হচ্ছে ময়ৌকার দিয়ে, সেই জন্য মৌখিক মানে হচ্ছে মৌলিক অধিকারের ধারণা বা ফান্ডামেন্টাল রাইটস। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে লিখিত হলে। এই লিখিত হলে মানে কি? লিখিত হলে মানে দেখে নাও, লিখিত হলে মানে হচ্ছে লিখিত সংবিধানের ধারণা বা রিটেন কনস্টিটিউশনের কনসেপ্ট, অর্থাৎ লিখিত সংবিধানের ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এবং তোমরা জানো যে ভারতের প্রস্তাবনা আছে মানেই এটা প্রমাণ করে ভারতের সংবিধান লিখিত। তাহলে এটা হচ্ছে লিখিত সংবিধানের ধারণা নেওয়া হয়েছে। লিখিত হলে এরপর কি বলা আছে? এরপর বলা আছে দেখো সুপ্রিম ও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। এই সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মানে কি? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। এইটাও কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পরে দেখো কি লিখেছি লাইনটা, এরপর লাইনটা যেটা রেখেছি সেটা হচ্ছে উপযুক্তভাবে। উপযুক্তভাবে শব্দটা দেখো রয়েছে উপযুক্তভাবে। উপযুক্তভাবে মানে কি? উপযুক্তভাবে মানে হচ্ছে উপরাষ্ট্রপতির রাজ্যসভার চেয়ারম্যান হবেন, অর্থাৎ এই ব্যাপারটা বলা আছে। আমরা জানি যে উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি হয়ে যাবেন রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, সেইটাই কিন্তু বলা রয়েছে ভারতের সংবিধানে, এবং এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এই উপযুক্তভাবে, এখানে এই উপ কথাটা থেকে উপরাষ্ট্রপতি, উপযুক্তভাবে মানে হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন, এই কথাটা বলা রয়েছে। এরপর 6 নম্বর, 6 নম্বরে দেখো কি রয়েছে, 6 নম্বরে দেখো রয়েছে উপযুক্তভাবে পরে রাষ্ট্রপতিরও, অর্থাৎ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলতে রাষ্ট্রপতির কি ব্যাপার বলা হচ্ছে এখানে? রাষ্ট্রপতি 6 নম্বরে দেখো বলেছে, 6 নম্বর ওয়ার্ড রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে হচ্ছে এখানে বলা রয়েছে রাষ্ট্রপতি হবেন সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার, এটা বলা রয়েছে। এটা হচ্ছে ভারতের সংবিধানে এসছে আমেরিকা থেকে। আরেকটা বলা রয়েছে কি ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। এই প্রসঙ্গটাও কিন্তু এসেছে আমেরিকার সংবিধান থেকে। তাহলে রাষ্ট্রপতি দুটো হলো, রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। এরপর হচ্ছে দেখো রয়েছে বিচার, বিচার করবে। তাহলে বিচার করবে কি রয়েছে, দেখো বিচার করবে, এই যে বিচার করবে রয়েছে, এখান থেকে দেখো কি রয়েছে, বিচার মানে কি? বিচার মানে হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা যে স্বাধীন, সেই কনসেপ্টটাও কিন্তু এসেছে আমেরিকার সংবিধান থেকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7টা বিষয়, এবং লাইনটা আমাদের মনে রাখতে হবে যে প্রস্তাব লিখিত না, প্রস্তাব মৌখিক না হয়ে লিখিত হলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উপযুক্তভাবে রাষ্ট্রপতিরও বিচার করবে। এই লাইনটা মনে রাখলে কিন্তু সবগুলোই তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবে। এরপর চলে যাচ্ছি পরের দেশ। পরের কোন দেশ থেকে নেওয়া হয়েছে, দেখো পরের দেশটা হচ্ছে, এটা দেশ নয়, ভারত শাসন আইন। এই আইন থেকে ওই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছিল ভারতের সংবিধানে সেগুলো আমরা দেখে নিই। এখান থেকে যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, সেই ট্রিক্সটা কি একটু ভালো করে দেখো। জরুরি হলে রাজ্যপাল পিএসসিতে যুক্ত ব্যবস্থা খতিয়ে দেখবেন। আবারও একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা তোমরা মনে রাখতে যদি পারো তাহলে কিন্তু খুব সহজেই মনে থাকবে যে জরুরি হলে রাজ্যপাল পিএসসিতে যুক্ত ব্যবস্থা খতিয়ে দেখবেন। এখান থেকে এই লাইনটা মনে রাখলে আমরা কিভাবে দেখতে পারবো একটু ভালো করে খেয়াল করো। দেখো কি বলা রয়েছে, প্রথমে হচ্ছে জরুরি হলে। জরুরি হলে, জরুরি হলে মানে কি? জরুরি হলে মানে হচ্ছে জরুরি অবস্থা বা এই যে ইমার্জেন্সি প্রভিশন, সেই ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থার ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935-এর যে ভারত শাসন আইন ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। অনেকে এটা গুলিয়ে ফেলে যে জরুরি অবস্থা জার্মানি করে দেয়, কিন্তু জার্মানিতে জরুরি অবস্থা নয়, জার্মানি থেকে হচ্ছে জরুরি অবস্থার সময় যে ফান্ডামেন্টাল রাইটসগুলো বাদ চলে যায় সেই ধারণাটা নেওয়া হয়েছে। আর জরুরি অবস্থার কনসেপ্টটা কিন্তু ইমার্জেন্সি প্রভিশনটা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। জরুরি হলের পরে দেখো রয়েছে 2 নম্বরে কি রয়েছে, ট্রিক্সের মধ্যে 2 নম্বরের ওয়ার্ডটা রয়েছে রাজ্যপাল। রাজ্যপাল থেকে কি দেখবো আমরা? রাজ্যপাল মানে হচ্ছে রাজ্যপালের ধারণা, অর্থাৎ অফিস অফ গভর্নর। এই কনসেপ্টটাও কিন্তু যে প্রত্যেকটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন,
সেই রাজ্যপালের ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এরপর রয়েছে দেখো পিএসসি, 3 নম্বরে দেখো রয়েছে পিএসসি, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে একটা করে পিএসসি থাকবে। সেই পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ধারণা, এই পাবলিক সার্ভিস কমিশনের ধারণাও কিন্তু নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। এরপর 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে কি বলা আছে? যুক্ত ব্যবস্থা। যুক্ত ব্যবস্থা বলতে, যুক্ত ব্যবস্থা মানে হচ্ছে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্কিম, সেই ফেডারেল স্কিম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটা রয়েছে ভারতের, সেইটাও কিন্তু নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। বেশ, এরপর আমরা চলে যাই হচ্ছে পরের দেশ, কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবার দেখে নিই। এই চারটে কিন্তু ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছিল। এরপর দেখো কানাডা থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছে ভারতের সংবিধানে, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। 4 নম্বরে রয়েছে কানাডা। তো আমরা প্রথমে ট্রিক্সটা একটু দেখে নিই যে এই দেশ থেকে কোন কোন বিষয় এসেছে, সেটা মনে রাখতে গেলে কোন ট্রিক্সটা দরকার। ট্রিক্সটা এটাও ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে কি বলা হচ্ছে, ক্ষমতার বন্টন অর্ধেক তবু শক্তিশালী কেন্দ্র। মানে ক্ষমতা অর্ধেক রয়েছে, বন্টনটা অর্ধেক রয়েছে, তবুও কেন্দ্র শক্তিশালী। প্রত্যেকটা লাইন কিন্তু প্রাসঙ্গিক, তাই কাজেই মনে রাখতে তোমাদের খুব একটা কষ্ট করতে হবে না। ক্ষমতার বন্টন অর্ধেক তবু শক্তিশালী কেন্দ্র। তো এই লাইনটা মনে রাখলে আমরা কি কি বিষয়গুলো মনে রাখতে পারবো দেখা যাক। প্রথমে রয়েছে ক্ষমতার বন্টন অর্ধেক, অর্থাৎ ক্ষমতার বন্টন অর্ধেক করা হয়েছে। তো দেখো ক্ষমতার বন্টন, আচ্ছা প্রথমে রয়েছে 1 নম্বরে ক্ষমতার বন্টন। ক্ষমতার বন্টন মানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আমাদের যে ক্ষমতার বন্টন করা হয়েছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে, যেটা আমরা সেন্টার স্টেট রিলেশনশিপের মধ্যে পাই, সেইটাকে, এই বিষয়টা কিন্তু এসেছে কানাডা থেকে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষমতার বন্টন, এই বিষয়টা এসেছে কানাডা থেকে নেওয়া হয়েছে। 2 নম্বরে দেখো রয়েছিল, একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে কি না অর্ধেক। অর্থাৎ এই অর্ধেক বলতে কি বুঝি আমরা? অর্ধেক মানে হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা। আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাও কিন্তু নেওয়া হয়েছে কানাডা থেকে। কোয়াসি ফেডারাল যেটাকে আমরা বলি ইংলিশে, সেই আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাও নেওয়া হয়েছে কানাডা থেকে। এটা আমরা এই অর্ধেক শব্দের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি। এবং তারপর দেখো বলা রয়েছে তবু শক্তিশালী কেন্দ্র। এই যে শক্তিশালী কেন্দ্র, শক্তিশালী কেন্দ্র বলতে, শক্তিশালী কেন্দ্র বলতে কি বোঝাচ্ছি না, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। অর্থাৎ ভারতের সংবিধানে বলা রয়েছে কি না, ফেডারেল স্ট্রাকচার তো অবশ্যই থাকছেই, কিন্তু তবুও কেন্দ্রের শক্তি বেশি রাজ্যের চেয়ে। তো সেই শক্তিশালী কেন্দ্রের উপস্থিতির ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে কানাডা থেকে। এই 3টে বিষয়, তাহলে এই লাইনটা মনে রাখলে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে ক্ষমতার বন্টন অর্ধেক তবু শক্তিশালী কেন্দ্র। ক্ষমতার বন্টন মানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, অর্ধেক মানে হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, এবং শক্তিশালী কেন্দ্র মানে আমরা জানি যে কেন্দ্রের কেন্দ্রের ক্ষমতাটা বেশি, বা শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি রয়েছে ভারতের সংবিধানে, এবং এই ধারণাগুলো কানাডা থেকে নেওয়া হয়েছে। এবার 5 নম্বর দেশ, 5 নম্বর কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে মনে রাখতে গেলে আমাদের কোন লাইনটা মনে রাখতে হবে? দেখো ট্রিক্সটা হচ্ছে যুগ্মভাবে ব্যবসা করতে মুখোমুখি আলোচনার দরকার। যুগ্মভাবে ব্যবসা করতে মানে যদি যৌথভাবে ব্যবসা করতে হয়, তাহলে অবশ্যই মুখোমুখি আলোচনার দরকার। দেখো এটাও একটা প্রাসঙ্গিক লাইন, তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে যুগ্মভাবে যদি ব্যবসা করতে হয় তাহলে মুখোমুখি আলোচনার দরকার। তাহলে এই লাইনটা মনে রাখলে আমরা বিষয়গুলো কিভাবে মনে রাখতে পারবো এক এক করে দেখে নেওয়া যায়। প্রথমে হচ্ছে যুগ্মভাবে। যুগ্মভাবে কথার মানে হচ্ছে যুগ্ম তালিকার ধারণা। আমাদের সংবিধানে যে যুগ্ম তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেই যুগ্ম তালিকার ধারণা আমরা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। তাহলে এটা হচ্ছে যুগ্মভাবে মানে হচ্ছে যুগ্ম তালিকার ধারণা। এরপর আমরা 2 নম্বরে দেখছি কি ব্যবসা করতে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার রয়েছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? ব্যবসা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের অধিকার, অর্থাৎ ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স। এই কনসেপ্টটাও ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স বা ব্যবসা বাণিজ্যের অধিকার। তাহলে যুগ্মভাবে ব্যবসা করতে হয়ে গেল। এরপর 3 নম্বরে রয়েছে, দেখো 3 নম্বরে বলেছিলাম এখানে মুখোমুখি আলোচনার দরকার, অর্থাৎ সামনাসামনি বসে আলোচনার দরকার। এই মুখোমুখি আলোচনার দরকার বলতে, মুখোমুখি আলোচনা মানে হচ্ছে সংসদের যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সেটিং, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে জয়েন্ট সেটিং হয়, সেই জয়েন্ট সেটিংকেই বোঝাচ্ছে এখানে মুখোমুখি আলোচনা এই শব্দটার দ্বারা। মুখোমুখি আলোচনা মানে তাহলে হলো সংসদের যুগ্ম অধিবেশন। দেখো খুব সহজেই, কত সহজেই আমরা মনে রাখতে পারবো লাইনটা মনে রাখলে, যে যুগ্মভাবে ব্যবসা করতে হলে মুখোমুখি আলোচনার দরকার। দেখো যুগ্মভাবে মানে যুগ্ম তালিকার ধারণা, ব্যবসা মানে ব্যবসা বাণিজ্যের অধিকার, এবং মুখোমুখি আলোচনা মানে আমরা জানি যে লোকসভা রাজ্যসভার জয়েন্ট সেটিং বা যুগ্ম অধিবেশন। এই 3টে কিন্তু অস্ট্রেলিয়া থেকে বেসিক্যালি নেওয়া হয়েছে। এরপর চলে যাচ্ছি পরের দেশে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবার দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একবার লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং কেমন লাগছে তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
এরপর আমরা চলে আসছি 6 নম্বরে। 6 নম্বরে দেখো কি রয়েছে, 6 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়া থেকে কোন কোন বিষয় আমাদের মনে রাখতে হবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ট্রিক্সটা দেখে নিই যে রাশিয়া থেকে কোন লাইনটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে মনে রাখতে হবে আমাদেরকে, লোকের কাজ 5 কান না করে নিজের কাজ করো। দেখো এটা একটা ন্যায্য কথা যে লোকের কাজ 5 কান করার দরকার নেই, নিজের কাজ করাটাই আসল। লোকের কাজ 5 কান না করে নিজের কাজ করো। তাহলে এই লাইনটা মনে রাখলে আমরা কিভাবে মনে রাখতে পারবো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে লোকের কাজ। এই লোকের কাজ বলতে, লোক মানে আমরা প্রথমেই আগেরটা একবার করেছিলাম লোকসভা, সেই লোক মানে দেখো বলেছি লোকের কাজ মানে হচ্ছে এখানে লোকসভার স্পিকারের কার্যাবলী। এখানে লোকের কাজ মানে লোকসভার স্পিকারের কার্যাবলী। এরপর বলেছি কি, এরপর বলেছি 5 কান, 5 কান না করে 5 কান। এই 5 কান বলতে কি, 5 কান বলতে বোঝানো হচ্ছে, দেখো 5 কান বোঝানো হচ্ছে, 5 কান বলতে বোঝানো হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যদিও এটা ইন্ডিয়ান ইকোনমির একটা সাবজেক্ট বা টপিক, তবুও এটা আমি যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল তাই এটা এখানে মেনশন করে দিয়েছি। এরপর দেখো আর যেটা রয়েছে নিজের কাজ করো। এরপর 5 কানের পর ছিল নিজের কাজ করো। এই নিজের কাজ করো বলতে কি বোঝানো হচ্ছে, নিজের কাজ করা মানে, নিজের কাজ করা মানে হচ্ছে 3 নম্বরে দেখো বলেছি নিজের কাজ মানে হচ্ছে মৌলিক কর্তব্য, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের যে নিজের নিজের কর্তব্য রয়েছে বা নিজের কাজ রয়েছে সেইটাকে আমি বলছি নিজের কাজ। এই নিজের কাজের দ্বারা আমরা তাহলে মৌলিক কর্তব্যের কথা বোঝাচ্ছি। নিজের কাজ বলতে আমরা এখানে মৌলিক কর্তব্যের কথা বোঝাচ্ছি বা ফান্ডামেন্টাল ডিউটির কথা বলছি। বেশ, এরপর তাহলে এই 3টে বিষয় কিন্তু এই লাইনটা মনে রাখলে আমরা মনে রাখতে পারবো যে রাশিয়া থেকে কোন কোন বিষয় গ্রহণ করা হয়েছিল। চলে যাচ্ছি এবার পরের পার্টে, পরের দেশে। পরের দেশ দেখো রয়েছে 7 নম্বরে ফ্রান্স। ফ্রান্স থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছে একটু যদি আমরা খেয়াল করি তাহলে ফ্রান্সের প্রথমে টপিকটা আমরা দেখে নিই। টপিকটা কি রয়েছে, ট্রিক্সটা যেটা রয়েছে যে প্রজাতন্ত্র দিবস 3টে স এর মেলবন্ধন। প্রজাতন্ত্র দিবস 3টে স এর মেলবন্ধন, এটা কি একটু ভালো করে দেখা যাক, এক্সপ্লেন করে দেখা যাক। প্রথমে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস বলতে প্রজাতন্ত্র দিবস থেকে কি এসছে না, প্রজাতন্ত্র দিবস থেকে এসেছে প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে প্রজাতন্ত্রের ধারণা বা কনসেপ্ট অফ রিপাবলিক। এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে ফ্রান্স থেকে। এবং তারপরে যেটা রয়েছে যে 3টে স এর মেলবন্ধন, এই 3টি স এর মেলবন্ধন, 3টি স কোনটা, 3টে স মানে হচ্ছে সতে স্বাধীনতা, সতে আরেকটা হচ্ছে সাম্য এবং আরেকটা হলো সৌভ্রাতৃত্ববোধ বা ইংরেজিতে আমরা যেটাকে জানি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই 3টে বিষয় কিন্তু ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে কোথা থেকে, ফ্রান্স থেকে, যেটাকে আমি বলছি 3টে স এর মেলবন্ধন, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ববোধ। তো এই দুটো বিষয় কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, তোমরা মনে রাখতে পারবে খুব সহজে এই লাইনটা মনে রাখলে। এরপর দেখো 8 নম্বরে, 8 নম্বরে কি বলেছি, 8 নম্বরে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছে দেখা যাক। আগে লাইনটা আমরা দেখে নিই। লাইনটা এরকম রয়েছে, রাজার ছেলে রাজা হবে এই ধারণা সংশোধনের প্রয়োজন। এটাও একটা ন্যায্য কথা যে রাজার ছেলেই সবসময় রাজা হবে, এই ধারণাটা সংশোধনের দরকার রয়েছে। এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কী বিষয় নেওয়া হয়েছে সহজেই মনে রাখতে পারবো। কিভাবে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে রাজার ছেলে রাজা হবে, এটা দিয়ে আমরা কোনটাকে ডিনোট করছি, এই রাজার ছেলে রাজা হবে বলতে আমরা বোঝাতে চাইছি রাজার ছেলে মানে হচ্ছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। অর্থাৎ রাজার ছেলে রাজা হবে মানে পরবর্তীকালে কে রাজা হবে, তো সেরকম একইভাবে বলছি রাজ্যসভার সদস্য কারা কারা হবেন তাদের নির্বাচন পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানে, সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, অর্থাৎ রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। আর এই ধারণা সংশোধনের প্রয়োজন, এই সংশোধন মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোনটার কথা বলছি, সংবিধান সংশোধনের কথা বলছি, একদম ঠিক। সংবিধান সংশোধনের ধারণা বা এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। এই দুটো কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমরা এই লাইনটা মনে রাখলে এই দুটো বিষয়ে মনে রাখতে পারবো খুব সহজে। এরপর দেখো 9 নম্বরে, 9 নম্বরে কোন দেশের কথা বলছি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কোন কোন বিষয় নেওয়া হয়েছে আগে ট্রিক্সটা দেখে নেওয়া যাক। আয়ারল্যান্ড থেকে হচ্ছে বলছি সঠিক নীতিতে রাজ্য চালাতে রাজার মনোনয়ন নয় রাজার নির্বাচন দরকার। এটাও কিন্তু একটা ন্যায্য কথা, একটু খেয়াল করে দেখো। বলছি যদি সঠিক নীতির দ্বারা রাজ্যকে চালাতে হয় তাহলে রাজাকে মনোনয়ন নয় রাজাকে বরং নির্বাচন করার দরকার। তো দেখো এই লাইনটা মনে রাখতে পারলে আমরা কিন্তু খুব সহজেই বিষয়গুলো মনে রাখতে পারবো। কীরকম না, সঠিক নীতিতে রাজ্য চালাতে, তাহলে সঠিক নীতিতে রাজ্য চালাতে মানে মনে পড়ছে কিছু, সঠিক নীতিতে রাজ্য চালাতে মানে হচ্ছে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা আমরা যেটাকে ডিপিএসপি বলি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, সেই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিটাই হতে এসেছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে, যেটাকে আমরা ডিনোট করছি সঠিক নীতিতে রাজ্য চালাতে। তারপরে কি বলেছি, রাজার মনোনয়ন নয়, অর্থাৎ রাজা এই যে মনোনয়ন সেটা নয়,
বরং নির্বাচন দরকার। আচ্ছা, রাজার মনোনয়নের দ্বারা কি বোঝাচ্ছি? রাজার মনোনয়ন মানে হচ্ছে রাজ্যসভায় সদস্যদেরকে যে রাষ্ট্রপতি মনোনীত করেন সেই কনসেপ্টটাকে বলছি আমরা রাজার মনোনয়নের দ্বারা। অর্থাৎ রাজ্যসভার সদস্যদেরকে যে রাষ্ট্রপতি মনোনীত করেন, 12 জনকে মনোনীত করেন, সেই ধারণাটাও কিন্তু ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আর কি বলছি আমরা 3 নম্বরে লাস্টে যেটা ছিল যে রাজার নির্বাচন দরকার। রাজার নির্বাচন দরকার বলতে এখানে রাজার নির্বাচন বলতে আমি বলছি রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি বা ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ইলেকশন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতিকে বলা হচ্ছে রাজার নির্বাচন এই শব্দটার দ্বারা। তাহলে এই লাইনটা মনে রাখলে কিন্তু আমরা এই 3টে বিষয় যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে খুব সহজেই মনে রাখতে পারবো। এবার চলে যাচ্ছি 10 নম্বর। 10 নম্বর কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো, জার্মানি এবং জাপান দুটোকে আমি এক জায়গায় রেখেছি। কেন রেখেছি? ট্রিক্সটা দেখো, বুঝতে পারবে। তাহলে লাইনটা এরকম আছে, খুব ন্যায্য একটা কথা, সেটা হচ্ছে কি না, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট বিচার করে। এটা খুবই সত্যি কথা, আমরা জানি, সবাই সংবিধানে পড়েছি যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্টে কেস করা যায়, সুপ্রিম কোর্ট বিচার করে। মনে রাখতে কোনো অসুবিধা নেই, লাইনগুলো খুব সহজ লাইন। তাহলে এই লাইনটা মনে রাখলে আমরা কি মনে রাখতে পারবো? দেখো ভালো করে খেয়াল করো। একেতে যেটা রয়েছে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে, এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ কি মনে, জরুরি অবস্থা চলাকালীন যে মৌলিক অধিকার রদ হয়ে যায় সেই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? জার্মানি থেকে। এই যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ, অর্থাৎ জরুরি অবস্থা যখন শুরু হয় তখন মৌলিক অধিকার রদ হয়ে যায়, এই ধারণাটা নেওয়া এসেছে কোথা থেকে? জার্মানি থেকে। আর তারপরে যেটা বলেছে যে সুপ্রিম কোর্ট বিচার করে, এটা এসছে জাপান থেকে। সুপ্রিম কোর্ট বিচার করে বলতে কি বোঝানো হচ্ছে? সুপ্রিম কোর্ট বিচার করে মানে হলো সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম। এই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? জাপান থেকে। তাহলে এই জন্য এই দুটোকে আমি এক জায়গায় রেখেছি, জার্মানি এবং জাপান। তো একটা লাইন মনে রাখলে দুটো দেশ থেকে কোন কোন দুটো বিষয় নেওয়া হয়েছে খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। এই হচ্ছে মোটামুটি 10টা দেশ, যে দেশগুলো থেকে ভারতের সংবিধানের বেশিরভাগ জিনিসগুলো নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিওর আপডেট তোমরা সবার আগে পাও। পাশাপাশি আমি প্র্যাকটিস সেট শুরু করেছি WBCS পরীক্ষার জন্য, সেই মক টেস্টগুলো যাতে তোমরা সবসময় দিতে পারো, তার নোটিফিকেশান পাও, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও।